আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির সাপ্তাহিক আয়োজন সপ্তাহের দেশে। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা সপ্তাহের দেশে আলোচনা করব কি বদলেছে ছাত্র রাজনীতিতে এবং যে কোনো মুহূর্তে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সুপার ফাইভের অর্থাৎ শীর্ষ 5 জন নেতার কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্বের নাম সংগ্রহ করেছেন এবং সবকিছু যাচাই বাছাই করে তারেক রহমান ছাত্র দলের নতুন কমিটি নির্বাচন করবেন। আমরা আলোচনা শুরু করে দিতে চাই এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সপ্তাহের দেশের আয়োজনে এবং আমরা আশা করছি বিপ্লবী ছাত্র মৈত্রী সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেলও আমাদের সাথে খুব শীঘ্রই যুক্ত হতে পারবেন। আমরা আলোচনা শুরু করে দিতে চাই বাসিত আপনাকে দিয়ে, যে নতুন কমিটি ঘোষণা হলে যে কয়েকজনের নাম আসছে তাদের মধ্যে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সহসভাপতি ইজ্জাজুল কবির রুয়েল, ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, অনেকেরই নামই আসছে আলোচনায়। একটু বিস্তারিত শুনতে চাই যে আপনার ব্যাখ্যা তাদের সম্পর্কে, এবং সাথে আরেকটি প্রশ্ন, যে নতুন কমিটি ঘোষণা করা হলে রাকিবুল ইসলাম রাকিব ও নাসির উদ্দিন নাসির নেতৃত্বাধীন বর্তমান কমিটির আনুষ্ঠানিক অধ্যায় তো শেষ হতে যাচ্ছে এবং একই সঙ্গে ছাত্রদলের নেতৃত্বে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া তো শুরু হয়ে যাবে। প্রশ্নটা হচ্ছে যে নেতৃত্ব বদল কি শুধু প্রজন্মের বদল হিসেবে দেখেন আপনারা, নাকি নতুন কোনো কিছুর সূচনা হিসেবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টেলিভিশনের সকল দর্শককে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন, নেতৃত্ব বদল কি ব্যক্তি বদল হচ্ছে নাকি সাংগঠনিক কাঠামো বদল হচ্ছে, সেটা প্রশ্ন। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কারা অন্তরীণ থেকে মেধার বিলোপ ঘটেছে এবং অনেকে চোখ হারিয়েছে, পা হারিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। কিন্তু কখনো 17 বছর ছাত্রদলের যেই পতাকা তল থেকে সরানোর যেই অপচেষ্টা করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা, তা থেকে কিন্তু কখনোই সরাতে পারেনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেই সংগঠন, যেই সংগঠন মৃত্যু পতাকায় দাঁড়িয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে বুলেট উপেক্ষা করে রাজপথে লড়াই সংগ্রাম করে গিয়েছেন এবং শেখ হাসিনা পতনের জন্য শেষ দিন পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত নিজের সর্বোচ্চ উৎসর্গ করে দিয়ে রাজনীতি করেছেন। সুতরাং এই রাজনৈতিক প্রেক্ষাপটে এবং ফ্যাসিজম কায়েমের প্রেক্ষাপটে ছাত্রদল যে তার কার্যক্রম পরিচালিত করেছেন, সেটা নিজের বাসায় কখনো থাকতে পারেননি, হলে তো উঠতেই পারেনি, মেসে থাকতে পারেননি। এমনও হয়েছে দীর্ঘদিন আমি ব্যক্তিগতভাবে অনেকদিন এটিএম বুথের সিকিউরিটির সাথে গল্প করে করে রাত কাটিয়েছি। এমনও হয়েছে রাস্তায় হেঁটে হেঁটে রাত কাটিয়েছে। আমাদের অসংখ্য স্মৃতি আমাদের ছাত্র দলের আছে এবং তারই প্রেক্ষিতে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সময়ে এসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এখন এই ছাত্র দলের যে নেতৃবৃন্দ আছেন, তারা প্রত্যেকেই স্ব জায়গায় নিজেদেরকে এনলাইটেন করেছেন এবং তাদের ত্যাগ, তাদের মর্যাদা, সাংগঠনিক মর্যাদা ধরে রাখার জন্য নিজের সর্বোচ্চ উৎসর্গ করে দিয়েছেন, এখন আপোষ করেননি কখনো। এবং ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ যারা আগামী দিনের বিগত দিনে যারা নেতৃত্ব প্রদান করেছেন বা বর্তমান রানিং কমিটিতে যারা আছেন, ওনারাও কখনো কোনো অসীম দানবের সামনেও কখনো আপোষ করেননি। ঠিক তেমনি বর্তমান সময়ে যারা আসবেন, আলোচিত আছেন, যারাই আছেন না কেন বা আমরা যারাই আছি, কেউ কখনো আমরা সেই জায়গা থেকে আপোষ করিনি এবং আমরা আমাদের সবসময় শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এবং আমি আসবো আবার আপনার কাছে। আমাদের সাথে জাবির আহমেদ জুবেল, সাধারণ সম্পাদক বিপ্লবী ছাত্র মৈত্রী থেকে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত আমাদের সপ্তাহের দেশের আয়োজনে। এবং আজকে আমরা আলোচনা করছি যে কি বদলেছে ছাত্র রাজনীতিতে এই প্রসঙ্গে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে কোনো মুহূর্তে ছাত্রদলের কমিটি ঘোষণা হতে যাচ্ছে এবং এই যে নেতৃত্বের বদল হতে যাচ্ছে একটা দীর্ঘদিন পরে, আপনি আসলে এটাকে কিভাবে দেখেন? যে নেতৃত্বের বদল কি শুধুমাত্র প্রজন্মের বদল, নাকি নতুন কোনো কিছুর সংস্কার কিংবা নতুন কোনো কিছুর সূচনা, কিভাবে দেখেন আপনি? ধন্যবাদ সবাইকে। দেশ টিভিতে যারা দেখছেন সবার উদ্দেশ্যে বলতে চাই যে কোনো একটা ছাত্র সংগঠনের নেতৃত্ব বদল হওয়ার কিছু প্রক্রিয়া থাকে। আমি যদি ভুল না করি, ছাত্র দলের সেই একটা একই প্রক্রিয়া থাকার কথা। কাউন্সিলের মাধ্যমে মূলত নেতৃত্ব নির্বাচিত হয়। এখন আবার সেই আমরা পুরনো সময়ের কথা দেখতে যে সাংগঠনিক অভিভাবক থাকেন, ওনারা হচ্ছে নেতৃত্ব দেন। তো ফলে এই যে নেতৃত্ব বদল হইতেছে, হ্যাঁ, সেটা একটা লম্বা সময় পর হচ্ছে ছাত্র দলের নতুন নেতৃত্ব আসবে।
এবং এই নেতৃত্ব আসলে কোন নেতৃত্ব আসবে সেটা একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু আমরা জানি যে এই কমিটির মেয়াদের শেষ মুহূর্তে আমরা দেখতে পেলাম যে এই বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে এক ধরনের হচ্ছে এই সন্ত্রাসের মহড়া আসলে হয়ে গেছে। ফলে এই সন্ত্রাসের মহড়ায় ক্ষমতাসীন যারা, মানে অর্থাৎ ছাত্রদল বা বিএনপি বন্ধু যারা, তারা কি কিছুটা পিছিয়ে আছে বলেই নতুন নেতৃত্বকে এমন কোন নেতৃত্ব প্রয়োজন কিনা যে এই মহড়ার মধ্যে জনগণকে জিম্মি করে, সন্ত্রাস কায়েম করে, শিক্ষা প্রতিষ্ঠান দখলের সর্বোচ্চ যাতে প্রচেষ্টা করতে পারে, সেই ধরনের কোন নেতৃত্ব আসবে, নাকি হচ্ছে আদৌ একেবারে গুণগত পরিবর্তনের কথা যেটা বলছিলাম আমরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে যেটা প্রত্যাশা করছিলাম, আদৌ সেটা হয় নাই। হ্যাঁ, এই অবস্থা থাকবে কিনা আমার মতে, মানে আমার যতটুকু ধারণা, বাস্তবিক অর্থে হচ্ছে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন বা বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন, সেটা তো ধূলিসাৎ হয়েছে যারা ক্ষমতাসীন আছে, বিএনপি বলি, জামাত ইসলাম বলি, এনসিপি বলি, তাদের বদৌলতেই হয়েছে। ফলে এখন যে পরিবর্তনের কথা বলতেছেন সেই পরিবর্তন আসলে সাধিত হবে না, বরঞ্চ একটা এই নতুন করে কিভাবে আসলে মানে দানবীয় রূপ ধারণ করা যায় সেই ধারণ করার প্রক্রিয়ার মধ্যে আসলে তারা প্রবেশ করতেছে। আপনার কাছে তাই মনে হয় যে, এবং আপনার এটাও মনে হচ্ছে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতিতে যে বদল বা যে চেঞ্জ আসার কথা ছিল সেটি হয় নাই। আপনার কথা সূত্র ধরে আমি কাজী জিয়াউদ্দিন বাসিত আপনার কাছে জানতে চাই, যেটি বললেন জুবেল সাহেব যে গণ অভ্যুত্থানের পরে কাঙ্ক্ষিত ছাত্র রাজনীতির পরিবর্তন উনি আসলে দেখতে পাচ্ছেন না, আপনার কাছে তাই মনে হয় কিনা? মোটেই না। উনি ওনার একটা ঢালাও বক্তব্য দিয়ে গেছেন, যেটা আসলে উনি একজন ছাত্র সংগঠনের নেতা হিসেবে আমি কোনোভাবেই নিতে পারছি না। কারণ 5ই আগস্ট পরবর্তী সময়ে পরিবর্তিত ছাত্র রাজনীতির যে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু সবাই দেখেছে, স্বচক্ষে দেখেছে। ইভেন 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরে একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বা বিএনপির ছাত্র দলের নেতাকর্মী হিসেবে সকল ছাত্র সংগঠন, প্রগতিশীল সকল ছাত্র সংগঠন, ওনার সংগঠনকেও, সকল ছাত্র সংগঠনকে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার জন্য রাজনৈতিকভাবে অনুপ্রেরণা প্রদান করা হয়েছে এবং ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বিভিন্ন সংগঠনের সাথে বিভিন্ন প্রোগ্রাম একত্রিত গিয়েছে এবং তাদের রাজনৈতিক কার্যক্রমভাবে সুন্দরভাবে পরিচালিত হয়, সেই জন্য কিন্তু ভাবা দিয়েছে এবং উৎসাহিত করেছে। এবং আপনি দেখবেন বর্তমান ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রদল ক্যাম্পাসে বিভিন্ন প্রতিযোগিতামূলক কাজ করছে এবং বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব এবং ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষার জন্য কিন্তু অনেক ইনিশিয়েটিভ গ্রহণ করে যাচ্ছে। তো উনি যেভাবে ঢালাওভাবে বলেছেন, উনি যে ঢালাওভাবে বলেছেন, আমি অত্যন্ত হতাশ হয়েছি যে 5ই আগস্টের পরবর্তীতে ছাত্র রাজনীতি এমন কোনো কলঙ্কজনক অধ্যায় আমরা দেখিনি। হ্যাঁ, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কয়েকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো উত্তপ্ত হয়েছে, পরবর্তীতে সমাধান হয়েছে, আবার উত্তপ্ত হয়েছে, আবার সমাধান হয়েছে। এরকম ছাত্র রাজনীতির ক্ষেত্রে অনেক সময় আরো বেশি ব্যাপারা হয়ে যায় এবং ক্ষমতাসীন ছাত্র সংগঠন তো বেশি ব্যাপার হয়। সেখানে ছাত্রদল কতটা উদার, কতটা মানে সৌহার্দ্যপূর্ণ এবং একে অপরের সাথে মিউচুয়াল রেসপেক্ট রেখে কথা বলে, ওনার কথায় আমি সেই ধরনের মিউচুয়াল রেসপেক্ট একদমই দেখতে পারিনি। এবং উনি আরেকটা তথ্য দিয়েছেন যে কমিটির মেয়াদ, কমিটি নতুন করে দানবীয় কার্যায় বা নতুন সৃষ্টি করার জন্য, ক্যাম্পাস রেইন আনার জন্য, রাজত্ব আনার জন্য নেতৃত্ব নতুন করে দিচ্ছে। ওনার এটাও একটা ভুল ধারণা বা জানার গ্যাপ থাকতে পারে। আমার সংগঠন তার উনি করে না। আমাদের বর্তমান ছাত্রদলের কমিটি মেয়াদ শেষ হয়েছে আপনার ফেব্রুয়ারি মাসের 28 তারিখে, তার মার্চে, হ্যাঁ মার্চের 1 তারিখে গত কমিটি, তখন আমি কারান্তরীণ ছিলাম। আপনি মার্চের ফার্স্ট উইক অথবা ফেব্রুয়ারি লাস্ট উইকে কমিটির মেয়াদ শেষ হয়েছে। নতুন কমিটির মেয়াদ শেষ হয়েছে, নতুন করে কমিটি হবে। সেটাতে উনি এইটা কেন এটা দেখছেন, এটা তার মানে হি হ্যাজ এ ল্যাক অফ নলেজ রিগার্ডিং ছাত্রদল। ওনার যদি কথা বলতে হয় তাহলে তো ওনাকে ইনফরমেশন কালেকশন করেই কথা বলতে হবে। কিন্তু ঢালাওভাবে বক্তব্য একটা জাতীয় চ্যানেলের মধ্যে বক্তব্য ওনার কাছ থেকে আশা করেন একটা ছাত্র সংগঠনের নেতা হিসাবে। তো পরিবর্তিত রাজনীতিতে নেতৃত্ব বদল হবেই। আর আপনার যদি নিউ ব্লাড না আসে তাহলে তো সংগঠনের চালিকা শক্তি দৃঢ় হবে না, মজবুত হবে না। প্রতিটি সংগঠনের কার্যক্রমই গতিশীল, কিন্তু এই গতিশীলটাকে আরো গতিশীল করার জন্য, আরো বেগবান করার জন্য তো নতুন নেতৃত্ব আসবে, নতুন নেতৃত্ব আসতেই থাকবে। তো সেই জায়গায় উনি যে 2-3টা লাইন বলেছে, আমি একটা ছাত্র সংগঠনের প্রতিনিধি, উনি একটা ছাত্র সংগঠনের প্রতিনিধি, এভাবে আমি ওনার কাছ থেকে আশা করিনি আর কি। তো উনি যেটা মনে করছেন অবশ্যই আমি ওনার সাথে একদমই একমত না। জি, আমি আপনার ব্যাখ্যাটা শুনলাম। এই পর্যায়ে জাবির আহমেদ জুবেল, আপনি কি এটি নিয়ে কোনো ব্যাখ্যা দিতে চান কিনা? বিশেষ করে বাসিত সাহেব যেটা বললেন যে ছাত্রদল যথেষ্ট উদার, আপনি তাদের কোনো উদারতা দেখতে পান কিনা? দেখেন, উনি যেটা বলছেন যে এই 5 আগস্টের পর রাজনীতির গুণগত পরিবর্তনের কথা, যে ওনারা সন্ত্রাস করতে পারতেছেন না বা সন্ত্রাস করছেন না, উদারতা দেখাচ্ছেন এবং একটা শব্দ বারবার মেনশন করতেছেন, বর্তমান ক্ষমতাসীন ছাত্র সংগঠন, মানে ধরেই নিচ্ছেন তারা ক্ষমতাসীন। বিশ্ববিদ্যালয়ে কিসের ক্ষমতা? ছাত্র সংগঠনের কিসের ক্ষমতাসীন হয়? কিন্তু তাদের মনস্তত্ত্ব, তাদের চিন্তা এই জায়গাটাতে আসলে মানে নিবদ্ধ আছে। ফলত তিনি যে কথা বলতে চাচ্ছেন যে এই পরিবর্তন আসছে, হ্যাঁ, অর্থাৎ সন্ত্রাস করতে পারতেছে না, আসলেই তো সন্ত্রাস করার বাস্তবতা ওনার মধ্যে নাই। যদি সন্ত্রাস 5 আগস্টের পর করতেন, বিএনপি হয়তো ক্ষমতায় নাও আসতে পারতো, কারণ
শিক্ষার্থীরা যে গণ অভ্যুত্থানের মধ্যে প্রাণ দিয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরপরই আরেকটা আপনাদের দখলদারিত্ব দানা ক্ষমতাসীন প্রতিষ্ঠা করবে, দলের ছাত্র সংগঠন। সেই ক্ষমতা ছাত্র দলের একটা ছিল শব্দ না, হচ্ছে এবং ক্ষমতাসীন এবং দলের অন্য কোনো ছাত্র সংগঠন, সংগঠনের আর নাই। একটা হচ্ছে ক্ষমতাসীন সংগঠন। আমরা শুনে নেই, আমাকে বলতে দেন। জাবিরের এবং বক্তব্যটা উনি শুনে যে নেই। কথা বলতেছেন যে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে কয়েকদিন আগে ওনার ক্যাম্পাসে, জগন্নাথ ইউনিভার্সিটি, আমি যদি ভুল না করি, জগন্নাথ ইউনিভার্সিটিতে যে সংঘর্ষে লিপ্ত হয়েছিল ছাত্রদল এবং শিবির, একই সাথে ছাত্রদল বামপন্থী সংগঠনগুলোর উপর হচ্ছে আঘাত করেছিল। ওনার ক্যাম্পাসের ছোট ভাই জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখ ইভান তাহসিনকে আক্রমণ করা হয়েছিল, এবং ছাত্রদলের ছেলেপেলেরা সেটা করছে। এবং এই ক্যাম্পাসের মধ্যে ছাত্রদলের ছেলেপেলেরা তখন সেদিন যেই কাজটা করছে, যে ক্যাম্পাসে কারা ঢুকবে কিংবা ঢুকবে না সেটা হলো আইডি কার্ড দেখে, তাদের কাছে আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসে ঢোকার পারমিশন নিয়ে ঢুকতে হবে। এটা কোন ধরনের অবস্থা? এটা কি সহনশীলতা অবস্থা? এটা হচ্ছে মানে একটা ইনক্লুসিভ ক্যাম্পাসের দৃষ্টান্ত? এর দৃষ্টান্ত না, কিন্তু এটা তাদের মনস্তত্ত্বের মধ্যে যে কথা বারবার বলতেছিলেন ওনারা ক্ষমতাসীন ছাত্র সংগঠন, সেই ক্ষমতাসীন ছাত্র সংগঠন আপনাকে আবার কারেকশন করছে, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন। আপনি বারবার বলেন আপনি বলছেন, আমি বলি না, আপনি ক্ষমতাসীন দলে, আপনি বলছেন ক্ষমতাসীন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হচ্ছে বিএনপি সরকার, বিএনপি সরকারের ছাত্র সংগঠন, ছাত্র দল। এই শব্দটা আমি ইউজ করেছি, ক্ষমতাসীন দলের। আমি বলিনি ক্ষমতাসীন ছাত্র সংগঠন। পরিচালনার দায়িত্ব আছে, কিন্তু আপনি অপব্যাখ্যা দিতে পারেন না। ছাত্রদল হচ্ছে বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্বে, আপনি অপব্যাখ্যা দিতে পারেন এবং না। বিশ্ববিদ্যালয় পরিচালনার আপনি দায়িত্ব অপব্যাখ্যা নিয়ে দিতে পারেন না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কারা ঢুকবে, গেট দিয়ে কারা ঢুকবে তারা নির্ধারণ করতেছেন। আপনি অপব্যাখ্যা দিতে পারেন না। অপব্যাখ্যা কেন? দেশবাসী দেখবে আমি কোন ব্যাখ্যা দিচ্ছি। আপনি অপব্যাখ্যাই দিয়েছেন। না, আমি একটা দলের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে, সেই রাষ্ট্র পরিচালনা দায়িত্বশীল দলের ছাত্র সংগঠন শব্দটা হয়েছে এটা। উনি আপনি মানে অপব্যাখ্যা দিয়ে বক্তব্য রাখতে পারেন না। আপনার শব্দ রেকর্ড করছি, আপনি যে শব্দটাই সেটাই আমি বলছি। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন আপনাদের মনস্তত্ত্ব যে আপনাদের কাছে পারমিশন নিয়ে ক্যাম্পাসে ছেলেপেলেরা ঢুকতে হবে, আপনাদের কাছে পারমিশন নিয়ে এখানে কর্মসূচি পালন করতে হবে, ধীরে ধীরে এই জায়গায় তো আপনি নিয়ে যেতে যাচ্ছেন। কিন্তু আমরা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, এরকম ক্যাম্পাস দেখার জন্য না। কিন্তু আপনারা যে কাজটা করতেছেন, যারা মানে ইনক্লুডিং ছাত্রদল মানে শিবির সহ যে কাজ করতেছেন, সেটা হলো জুলাই অভ্যুত্থানের সাথে প্রতারণা। শুধু জুলাই অভ্যুত্থান না, বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষী যত মানুষ আছে প্রত্যেক মানুষের সাথে প্রতারণা করছেন। আমি জাবিরের সূত্র ধরে যদি আপনার কাছে জানতে চাই, কাজী জিয়াউদ্দিন বাসির যে ক্যাম্পাসের যে অস্থিরতা, এটা আমরা নিজেরাও গণমাধ্যমে অনেক দেখেছি যে ছাত্রদল ছাত্র শিবিরের আসলে সংঘর্ষটা কি একটু বেশি হয়ে গেল কিনা গণ অভ্যুত্থানের পরে? দেখুন, ওনার বক্তব্য উজ্জ্ব করতে হবে। উনি যে একটা বলেছে ছাত্রদল নাকি কাকে ইউনিভার্সিটির কার্ড দেখিয়ে ভিতরে ঢুকতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সিদ্ধান্ত নিয়েছে না নিয়েছে, সকল ছাত্র সংগঠন তো এক, সেই কথা ওনাকে উজ্জ্ব করতে হবে। উনি কিন্তু একটা ভুল ব্যাখ্যা দিয়েই যাচ্ছিলেন, আমি শুনছিলাম। এবং একটা জায়গায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা কিছু পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতিতে ছাত্র সংগঠন উত্তেজিত হয়েছে বা তাদের একে অপরের প্রতি একটা ক্ষুব্ধ মনোভাব পোষণ করার সুযোগ হয়েছে দেখে তারা একে অপরের প্রতি করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই জায়গায় যে কোনো স্টেপ গ্রহণ করতে পারে, সেটাও কিন্তু আপনার ওই ছাত্রদল করে না। উনি কিন্তু সেই কথাটা ওনার উজ্জ্ব করা উচিত। উনি এভাবে এসে একটা জাতীয় চ্যানেলে ঢালাওভাবে অপব্যাখ্যা দিয়ে যাবেন, এটা আসলে কাম্য নয় একটা ছাত্র সংগঠনের মানে নেতা হিসেবে। শুনুন, আমি 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 তুলনা করেছি কিসের সাথে? 5 আগস্টের পূর্ববর্তী ছাত্র সংগঠনের সাথে। 5 আগস্টের পূর্ববর্তী ছাত্র সংগঠন কি করেছে? ছাত্রলীগ, যেটা আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় যখন ছিল তারা যেটা করেছে, তার ঠিক বিপরীতধর্মী সকল কার্যক্রম ছাত্রদল করছে। কারণ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকা অবস্থায় ছাত্রদল সকলের প্রতি সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা প্রদর্শন একদম বিপরীতমুখী। এটাকে কি উনি একদমই নিয়ে অপব্যাখ্যা করেছেন? এই সেই ক্ষমতাসীন, এই ধরনের ব্যাখ্যা জাতীয় চ্যানেলে এসে করে শুধু শুধু মানুষদেরকে বিভ্রান্তি করবেন না, এবং রাজনৈতিক যে চর্চা, সেই চর্চা একে অপরের প্রতি মিউচুয়াল রেসপেক্টের জায়গাটাও লুজ করবেন না, লুজার করবেন না কেউ কারো। আপনি একজন সাংগঠনিক সংগঠন করেন, আমি একটা সংগঠন করি, আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে, ফ্রেন্ডশিপ ফেলোশিপ থাকবে, আমাদের মিউচুয়াল রেসপেক্ট থাকবে, এবং আমাদের থেকে মানুষ শিখবে। আমরা যদি একে অপরকে গাইল করে যদি মিথ্যা অপবাদ দিয়ে অপব্যাখ্যা দেয়, আমি বলি তুলনা করি একটার সাথে, আপনি বলে ব্যাখ্যা দেন আরেকটার সাথে, এভাবে ব্যাখ্যা না। আপনি একটু আমি যদি ভুল বলে থাকি, আপনি সেই ভুলের ব্যাখ্যা দিবেন, ওকে, এটা করবেন। এটা আপনার কাছ থেকে আমি আশা করি না। আপনার আশা করি এই বক্তব্যটা আপনার উদ্যোগ করতে হবে। আর আপনার প্রশ্নটা ছিল আমাদের, উনি যে কথাগুলো বলেছে, দেখুন 5 আগস্টের পরের প্রতিটি ক্যাম্পাসগুলোতে একটা মব কালচার সৃষ্টি হয়েছিল। আমরা দেখেছি যে ছাত্র রাজনীতি চাই না বলে অনেক সংগঠন, বিশেষ করে বর্তমান ছাত্র শিবির প্লাস হচ্ছে আপনার ছাত্র শক্তির অনেক নেতাকর্মীরা বক্তব্য প্রদান পরে কিন্তু তাদের সিগনেচারে কিন্তু আবার ছাত্র শক্তির কমিটি হয়েছে। শিবির তো অনেক নেতাকর্মী বিভিন্ন জায়গায় তাদের নেতৃত্ব এসেছে। তিতুমির কলেজের সিয়াম একজন আছে, সে ছাত্র রাজনীতি চাই না বলে সাক্ষাৎকার বক্তব্য প্রদান করেছে। পরবর্তীতে যখন ছাত্র সংসদ নির্বাচন হলো, রাজনীতি মনে হচ্ছে যে সরকার রাজনীতি ছাত্র
রাজনীতি বন্ধ করবে না, কারণ যখন ছাত্র রাজনীতি বন্ধ করা হবে তখন তো ওই ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা রাজনৈতিক সচেতন হতে পারবে না। তখন পড়াশোনা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তো দেশের প্রতি তাদের ভালোবাসা জাগবে না, কারণ রাজনীতি একটা মাধ্যম যেটা দেশের প্রতি, জনগণের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা জন্মায়। তো সেই জায়গায় রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা যারা মানে প্রগতিশীল ছাত্র সংগঠন আছে, ছাত্রদল বা আদার ছাত্র সংগঠন সহ আমরা চাই ক্যাম্পাস ছাত্র রাজনীতির চর্চা হোক, সেটা সুষ্ঠুভাবে হোক এবং মুক্ত গণতান্ত্রিক চর্চা হোক এবং সকল মানে সমানভাবে অংশগ্রহণ করে, আমরা এটাই চাই। এখানে কিন্তু অন্য কোনো কথা নাই, অন্য কোনো শব্দ নাই যিনি প্রয়োগ করে আর একটা ছাত্র সংগঠনকে অপরাধী করার একটা অপচেষ্টা করছে। এটার জন্য আমি অত্যন্ত, আমার সমালোচক হিসাবে আমি এটা মানে মেনেই নিতে পারতেছি না এতক্ষণ পর্যন্ত। তবুও বলছি, রাজনৈতিক পরিস্থিতি বদলেছে, শুধু নেতৃত্বে বদলানি, আপনার সকলের চিন্তা চেতনা বদলেছে। সবাই এখন ক্রিয়েটিভ, ইনোভেটিভ থিঙ্কিং করছে। একটা ক্যাম্পাসে শিক্ষার মান উন্নয়নের জন্য প্রতিটি শিক্ষা ছাত্র সংগঠনকে যেভাবে এগিয়ে আসা সেই কার্যক্রমগুলো করছে। আমি তো বলেছি যে 5 আগস্টের পরপরে যে মব সৃষ্টি হয়েছে, এই মবের কারণে ক্যাম্পাসগুলোতে অনেক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে এবং সবাই ঐক্যবদ্ধভাবে সামাল দেওয়া হয়েছে। এবং আপনি দেখেছেন আলিয়া মাদ্রাসায় ঝামেলা হয়েছে ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের, অনেকে আহত হয়েছে। এরপরে ওই আসনের যে আমাদের মাননীয় এমপি ঢাকা 7 আসনের জনাব হামিদুর রহমান হামিদ, উনি গিয়ে এটা দুই পক্ষকে মিউচুয়াল করে দিয়েছেন যে ভুল বোঝাবুঝিতে ছোট্ট একটা ঘটনা থেকে যদি আমরা বড় ঘটনায় নিয়ে যাই তাহলে দেশ পতিত স্বৈরাচার সরকার চলে আসবে। একে অপরের প্রতি ভালোবাসা রেখে, শ্রদ্ধা রেখে রাজনীতি কার্যক্রম করুক। রাজনীতিটা হোক জনগণের স্বার্থে, রাজনীতিটা হোক ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থে, কেউ কাউকে ঘায়েল করার জন্য, কেউ কাউকে ধ্বংস করার জন্য না। জনগণ সিদ্ধান্ত নেবে কে ভালো কাজ করছে, কে খারাপ কাজ করছে। আমরা সেই দিকেই ছুটি। সেদিকে ছুটলে আপনার যে প্রশ্নটা প্রথমেই শুরু করেছেন যে শুধু ব্যক্তি পরিবর্তন হচ্ছে নাকি রাজনীতি পরিবর্তন, অবশ্যই রাজনৈতিক পরিবর্তন হচ্ছে। 5 আগস্টের পরে যে পরিবর্তন ছিল, সেই পরিবর্তন ছিল ক্যাম্পাসগুলোকে আমরা নতুনভাবে নির্মাণ করব। পরিবর্তনের পরে নির্মাণের শব্দটা চলে আসবে। এবং ঠিক রাষ্ট্রটা, বর্তমান রাষ্ট্রপ্রধান যেভাবে একটা ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে রাষ্ট্রকে টেনে নিয়ে যাচ্ছেন, ঠিক তেমনি উনি পরিবর্তনের পরে উনি নির্মাণ করার আকাঙ্ক্ষা তৈরি করেছেন এবং সাম্য, মানবিক, ন্যায়, ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা পারলে ওনার সাথে সহযোগিতা করি, সারথি হই। আমরা উদ্ভটভাবে একজন আরেকজনকে হাই প্রতিপন্ন করার জন্য যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, এটা থেকে আপনাকে বের হতে হবে, আমাকে বের হতে হবে, এভরিবডিকে মিউচুয়াল রেসপেক্টের জায়গায় কোনো ছাড় দেওয়াই উচিত না। আপনার ক্ষেত্রে আমি যদি আপনাকে আপনার কোনো বক্তব্যকে যদি আপনি অপব্যাখ্যা করি, তাহলে আমার প্রতি আপনার ডিসরেসপেক্ট জন্ম নেবে, আপনার প্রতি আমার। সেই ক্ষেত্রে আপনারা ছাত্র সংগঠনগুলোর যেই কার্যক্রম হওয়া উচিত আমরা সেই কার্যক্রম নিয়েই কাজ করি। বাসির, ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্যের জন্য। এবং একটি বিরতি নিতে চাই, তবে যাওয়ার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে এই যে ছাত্র সংগঠনগুলোর সামনে কি কি বড় বড় সুযোগ ছিল, এটা আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, তবে একটি বিরতির পরে আসতে চাই। দর্শক, সপ্তাহের দেশ থেকে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকবেন। আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের দেশের আয়োজনে, এবং আজকে আমরা আলোচনা করছি কি বদলেছে ছাত্র রাজনীতিতে। এবং এ পর্যায়ে জাবির আহমেদ জুবেল, আপনার কাছে জানতে চাই যে বিরতিতে যাওয়ার আগে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সবথেকে, ছাত্র সংগঠনগুলোর সামনে বড় বড় সুযোগগুলো কি ছিল? যদি আমরা ধরি যে আস্থার সংকট কাটানোর একটা মাধ্যম ছিল, সেটি কি, সেই সুযোগটিকে কি ব্যবহার করতে পেরেছে কিনা ছাত্র সংগঠনগুলো, আপনার কি মনে হয়? দেখেন, বিচ্ছিন্নভাবে শুধু ছাত্র রাজনীতি নিয়ে যদি আলোচনা করি, 5 আগস্টের পরের কথা যদি বলি, তাহলে আসলে আমাদের আলোচনাটা পূর্ণাঙ্গ হবে না। আমাদের রাষ্ট্রীয় যে অর্জন আমরা যদি বলি, বা দেশের জনগণের যে অর্জন, অভ্যুত্থানটার বড় অর্জন, এই অভ্যুত্থানের অর্জনের পর শুধুমাত্র আমরা জাস্ট একটা মানে ব্যক্তির ক্ষমতার পরিবর্তন যদি আমরা দেখি, তাহলে দেখা গেল এর বাইরে আসলে খুব বড় অর্জন দেখি না। হ্যাঁ, এখানে একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং হচ্ছে তার যে পেটোয়া বাহিনী ছিল, হ্যাঁ, বিশ্ববিদ্যালয় পরিসরগুলো আছে, এই ইয়ের ক্ষেত্রে ছাত্রলীগের যে দখলদারিত্ব ছিল, সেই দখলদারিত্বের জায়গাটা পরিবর্তন হয়েছে এবং এই দখলদারিত্ব এর পরিবর্তনটা বাধ্য হয়েছে। কারণ হচ্ছে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ফলত এখানে পরিবর্তনটা একটা দীর্ঘ মানে প্রক্রিয়ার একটা জায়গা ছিল, এবং গণতান্ত্রিক পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্রের দীর্ঘমেয়াদী যে গণতান্ত্রিক রূপান্তর, সেই দিকে আমরা আগাতে পারতাম। কিন্তু আমরা দেখলাম যে 5 আগস্টের পরে মানে রাষ্ট্রের যে গণতান্ত্রিক পরিবর্তনের কথা বলি, সেই গণতান্ত্রিক পরিবর্তন যেভাবে হয় নাই, ঠিক একই রকম ভাবে আমরা বিশ্ববিদ্যালয় পরিষদে যে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের কথা যদি বলি, সেই গুণগত পরিবর্তন কিন্তু আমরা দেখিনি। আমরা যদি রাষ্ট্রীয় পরিষদে দেখি যে আইন শৃঙ্খলা অবস্থা ভয়ঙ্কর নাজুক অবস্থা হয়েছিল এবং প্রতিনিয়ত আমরা দেখলাম যে মব সন্ত্রাসের ঘটনা ঘটছে এবং ভিন্ন মতাবলম্বী যত ধরনের
ধরনের মানুষ আছে তারা বারবার হচ্ছে নিগৃহীত হচ্ছে, শ্রমিকরা নিপীড়িত হয়েছিল, পাহাড়ি মানুষজন নিপীড়িত হয়েছিল, হিন্দু জনগোষ্ঠী নিপীড়িত হয়েছিল, এখানকার হচ্ছে যে মাজার অলিয়া উলিয়ার যে দরবারগুলো আছে তারা আক্রান্ত হয়েছিল। একই প্রক্রিয়া বা একই রকম হলো বিশ্ববিদ্যালয় পরিসরে আমরা দেখতে পেলাম। যারা হচ্ছে ভিন্ন মত অবলম্বন করতে যাচ্ছে, যারা ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন চাইতেছে, সেই পরিবর্তনের কথা বলতে চাইতেছে, তারাও আক্রান্ত হয়েছে। কিসের জন্য? তারা নাকি হচ্ছে ছাত্র রাজনীতি চালু করবে। আমি নিজে আক্রান্ত হয়েছিলাম, কারণটা কি? আমি হচ্ছে ছাত্র রাজনীতি করি। বিশ্ববিদ্যালয় পরিসরে আমার উপর মানে আমার হলে আমার রুমে হামলা হয়েছিল, ছাত্র শিবিরের কর্মীরাই সেই হামলার সাথে মানে জড়িত রয়েছিল। ফলে যে বিশ্ববিদ্যালয় পরিসরের যে গণতান্ত্রিক পরিবর্তন, সেই গণতান্ত্রিক পরিবর্তনকে আসলে ধূলিসাৎ করেছিল গুটি কয়েক মানুষ বলবো যে, এবং তাদের নেতৃত্বে এই যে সাধারণ শিক্ষার্থী নাম দিয়ে আসলে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, ছাত্র রাজনীতি অমুক তমুক এইসব বলার মাধ্যমে যে আক্রমণ করার যে প্রক্রিয়া, এবং দেখা গেল যে একই জিনিস কিন্তু এখনো একভাবে চলতেছে। এখন এই মানে উইচ হান্টিং এর মতন অবস্থা চলতেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিসরে। হ্যাঁ, মানে আমরা যদি বিচারিক প্রক্রিয়ার দিকে আগাই, অভ্যুত্থানের পরবর্তী কি থাকে, বিচারের প্রশ্নটা সবচেয়ে বড় থাকে। বিচারিক প্রক্রিয়ার যে কোনো অপরাধীকে যদি আমরা শাস্তির আওতায় নিয়ে আসতে চাই, সেটা ছাত্র রাজনীতির বন্ধুযুক্ত ব্যক্তিরা থাকতে পারে, জাতীয় রাজনীতি মানে এই বিশাল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তারা যেরকম থাকে, একই সাথে দেশের আমলাতন্ত্র যেভাবে হচ্ছে এই হত্যাকাণ্ডে এবং হচ্ছে এদেশে ফেসিবাদ কায়েমের ক্ষেত্রে যারা ভূমিকা রয়েছে তাদেরকে বিচার প্রক্রিয়া নিয়ে আসতে হবে। একইভাবে শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু একই প্রক্রিয়া থাকে। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই প্রক্রিয়ার দিকে না গিয়ে আমরা এক ধরনের হচ্ছে লিস্টিং দেখতে পেলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নামের লিস্টিং দেখতে পেলাম, এবং সেই লিস্টিং এর মাধ্যমে আমরা দেখতে পেলাম যে তাদেরকে তড়িগড়ি করে কাউকে শাস্তির আওতায় নিয়ে আসতে। আমরা দেখলাম যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুব সুন্দর কাবেরী গায়েন কিংবা হচ্ছে এই কি বলে সাদেকা হালিম, হ্যাঁ, উনি দীর্ঘমেয়াদে হচ্ছে আওয়ামী লীগ আমলে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, এটা ঠিক। কিন্তু দেখলাম যে তার শাস্তির যে কারণটা উল্লেখ করা হয়েছে অনৈতিক কর্মকাণ্ড, এই টাইপের শব্দ চয়ন। এই অনৈতিক কর্মকাণ্ড আসলে কি জিনিস? একটা মানুষের যারা হচ্ছে ফেসিবাদের সাথে জড়িত তার শাস্তির প্রক্রিয়া তো মানে নিরপেক্ষ খোলামেলা হইতে হবে। আমরা বিগত আমলে যদি ইয়ের ক্ষেত্রে বলি যে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়ার কথা বলি, আমরা যুদ্ধাপরাধীদের বিচারে চেয়েছি এবং যুদ্ধাপরাধী বিচারের জন্য আন্দোলন করেছি, এবং এখনো আমরা যুদ্ধাপরাধীদেরকে ঘৃণা করি। হ্যাঁ, তো এই বিচার প্রক্রিয়া আমরা দেখলাম যে আওয়ামী লীগ যখন রাজনৈতিকরণ করে ফেললো, হ্যাঁ, নানাবিধ প্রশ্নের উত্তর যে ব্যক্তিদেরকে হচ্ছে আমরা এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে যথাযথ প্রক্রিয়ার মধ্যেই হচ্ছে মানে শাস্তির আওতায় নিয়ে আসতে পারতাম, তাদেরকে ন্যূনতম হলো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আমরা তৈরি করলো, ফলে নানাভাবে একটু হলো প্রশ্নবিদ্ধ হয়। একই প্রক্রিয়া যখন হচ্ছে আমরা 5 আগস্টের পরে আওয়ামী লীগ কিংবা ফেসিবাদের দোসরদেরকে বিচারের প্রক্রিয়ার মধ্যে আনতে চাই, সেখানে যখন হচ্ছে এই নিরপেক্ষতার জায়গাটা হচ্ছে দূরে সরে যায়, তখন আসলে আদতে আমাদের আসলে গুণগত পরিবর্তনের দিকে আমরা আগাতে পারি না। বিশ্ববিদ্যালয় পরিসরে বলি, জাতীয় রাজনৈতিক পরিসরে বলি, আমরা আসলে ওই জিনিসটা আসলে হারিয়ে ফেলছি। ফলে রাষ্ট্রের যে গণতান্ত্রিক রূপান্তরের কথা আমরা বলতে চাই এবং একটা মানে উন্নততর রাষ্ট্রের কথা বলতে চাই, প্রগতিশীল রাষ্ট্রের কথা, সেই জায়গায় আসলে আমরা যেতে পারি না। এবং প্রতিনিয়ত আমরা দেখতে পেলাম যে এখানকার নারীরা আক্রান্ত হচ্ছে, এখানকার হচ্ছে সংখ্যালঘু নারীরা মানুষের হচ্ছে আক্রান্ত হচ্ছে। এই বাস্তবতা আসলে আমরা দেশের মধ্যে অবস্থান করছি। এবং আরো গুরুত্বপূর্ণ অ্যালার্মিং ব্যাপার হচ্ছে 5 আগস্টের পর মানে দেশের শীর্ষ সন্ত্রাসী যারা তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, শীর্ষ জঙ্গিদেরকে মুক্তি দেওয়া হচ্ছে, এবং আজকের দিনে এসে আমরা দেখতে পেলাম জাতিসংঘ বাংলাদেশ সম্পর্কে রিপোর্ট দিচ্ছে এখানে হচ্ছে আল কায়দার এক ধরনের হচ্ছে বিস্তার ঘটতেছে। এই বাস্তবতা আমরা দেশে বিরাজ করতেছে। ফলে আমরা আসলে কতটুকু আগাইতে পারলাম? আমরা কি জাস্ট একটা ক্ষমতার পরিবর্তন হওয়ার পর হচ্ছে আবার সেই পুরনো এই যে কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড, সেই দিকেই রাষ্ট্রকে নিয়ে যাচ্ছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে। জি, এবং আপনি জাবির এটাও বললেন যে ছাত্র রাজনীতি বন্ধ করার কথাটা বারবার চলে আসছে, এবং কারা বন্ধ করতে চায় ছাত্র রাজনীতি, এটি নিয়ে আপনার কাছে আসবো। এ পর্যায়ে বাসিত সাহেব আপনার কাছ থেকে শুনতে চাই যে জাবির যেটা বললেন যে অভ্যুত্থানের অর্জন শুধুমাত্র উনি দেখতে পাচ্ছেন যে দখলদারিত্বের জায়গাটাই পরিবর্তন হয়েছে মোটা দাগে যদি বলতে পারি, কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক কোনো পরিবর্তন হয়নি। এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয় পরিসরের কথা যদি আমরা ধরি, তাহলে উনি ছাত্র রাজনীতির কোনো গুণগত পরিবর্তন এখনো দেখতে পান না। আপনার কাছে কেন মনে হয় যে একজন ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদকের কাছ থেকে এরকম বক্তব্য আসাটা এই সময়ে স্বাভাবিক কিনা? দেখুন, আপনি উনার যে কথাটা, সেই কথাটা যদি আমি মোটা দাগে বলতে চাই যে উনি বলেছে গণতান্ত্রিক কোনো পরিবর্তন হয়নি। প্রথমেই গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে গণতান্ত্রিক পরিবর্তন এটাই। কিন্তু জন আকাঙ্ক্ষার যে বিষয়টা, সেই বিষয়টা বর্তমান সরকার টেনে নিয়ে যাচ্ছে মানে একটা ধ্বংসস্তূপের সামনে, যেখানে দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকার শাসন করেছে এবং তার জুলুম নির্যাতনের ভয়াবহ চিত্র আপনারা দেখেছেন। এবং আপনি আপনার
অসংখ্য মানুষ, সাধারণ মানুষ জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে, নিরীহ মানুষ শহীদ হয়েছে, কিন্তু এর আগে 17 বছর দীর্ঘ আন্দোলন সংগ্রামে অনেক দলের বিরোধী দলের নেতাকর্মীরা গুম হয়েছে, নির্যাতিত হয়েছে। আপনি দেখুন সেই জায়গাগুলো থেকে যদি গণতান্ত্রিক যেই কালচারটা সৃষ্টি হওয়া দরকার ছিল 5 আগস্ট, সেটা কিন্তু অলরেডি হয়েছে। কিন্তু যে জন আকাঙ্ক্ষার বিষয়গুলো, একটা মানে পুরো রাষ্ট্রটাকে একটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে, একটা দলীয়করণের মাধ্যমে, রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করে নিজের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে যে মানুষের প্রতি স্টিমরোলার চালানো হয়েছিল, সেই জায়গা থেকে একটা ধ্বংসযোগ্য, একটা বিধ্বস্ত দেশকে যখন বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে এসেছে, আমি ইন্টারিম গভর্নমেন্টের কথা আমি বলতে পারবো না, কারণ সেখানে আমার সরকার, আমার দলের নেতা দায়িত্বে কেউ ছিল না। আমার যখন 12ই ফেব্রুয়ারি 2026-এর পরবর্তী সময়গুলোতে আমাদের সরকার বারবার কিন্তু অ্যাড্রেস করছে যে একটা বিধ্বস্ত অর্থনীতি, একটা বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থা, একটা বিধ্বস্ত মানুষের বেসিক নিডসের যে ব্যাপারগুলো, একটা টোটালি একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আমরা দেশকে টেনে নিয়ে যাচ্ছি। আমরা একটু সকল কিছু সমাধান করতে, মানুষের যে আকাঙ্ক্ষাগুলো আছে এগুলো সমাধান করতে একটু সময় লাগবেই। কারণ আপনি দেখেন জ্বালানি খাত বলুন বা যেমন আমার সমালোচক একটা কথা বলেছে, আন্তর্জাতিক সন্ত্রাসীদের উদ্ভব ঘটেছে। দেখুন, এই পতিত স্বৈরাচার সরকার কিন্তু 5 আগস্টের পরবর্তী সময়তে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু থেকে কিন্তু বর্তমান সরকার রেহাই পাবে না, পাচ্ছেও না। এবং আমি মনে করি এই বর্তমান সরকারের যে কার্যক্রমগুলোতে ব্যাঘাত ঘটানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করছে, এবং বিরোধী দলকে বিভিন্ন স্বপ্ন দেখিয়েও কিন্তু মিসগাইড করে, রাজনৈতিকভাবে আপনি অপব্যাখ্যা করে এবং অপচেষ্টা করে, মববাজি করে, উস্কানি দিয়ে রাজনৈতিক মাঠটাকেও ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে যখন একটা পতিত স্বৈরাচার সরকার, তারা সবসময় দেশের ধ্বংসের ক্ষেত্রে তারা যে ধ্বংসস্তূপ রেখে গেছে সেটাকে আরো বেশি ধ্বংস করার জন্য যেন এই রাষ্ট্র কখনো গড়ে না ওঠে। কারণ আমরা দেখেছি স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত দুইটা দল বিশেষ করে দুই চেতনাকে বেশি বিক্রি করেছে। একটা হচ্ছে আওয়ামী লীগ 71-এর চেতনাকে বিক্রি করেছে, আর পরবর্তীতে 5 আগস্টের পরে জামাত ইসলাম, এখন নতুন একটা দল এনসিপি, তারা 24-কে বিক্রি করার চেষ্টা করছে। কিন্তু প্রকৃতপক্ষে 71 এবং 24-কে যদি ধারণ এবং লালন করা হয়, সেটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে। কেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদে বিশ্বাসী। আপনি একটা কথা বলেছে যে আমাদের কয়েকদিন আগে, গত 3-4 দিন আগে আমাদের একটা আদিবাসী সম্মেলন হয়েছিল, সেখানে কিন্তু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে অনেক মিনিস্টার উপস্থিত ছিল। এর এক পর্যায়ে একটা বক্তব্য এরকম এসেছে যে আদিবাসীর নামে এই শব্দটা ব্যবহার না করে সবাই আমরা বাংলাদেশি, এই জাতীয়তাবাদ আমরা যদি বিশ্বাসী হই, তাহলে এই দেশ আরো সুন্দর সমৃদ্ধ হবে। তো সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়াটার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এটা প্রতিস্থাপিত হয়েছে, যে যেটা দীর্ঘ 17 বছর আমরা আমাদের চলাফেরার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা এবং আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি, সেই বিষয়গুলো যখন আমরা হারিয়েছি 5 আগস্টের পরে, সেটা আমরা ফিরে পেয়েছি। এখন আমাদের আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে হবে। রাষ্ট্রের যে কাঠামো আছে সেই কাঠামোকে মেরামত করতে হবে। আপনি প্রতিটি সেক্টরে দেখেন, প্রতিটি জায়গায় করাপ্টেড, এবং এমন একটা মানে ওরা এমন একটা ধ্বংসস্তূপ রেখে গেছে, সেটা আপনি কভার আপ করতে আপনাকে একটু সময় দিতেই হবে, এবং সেটা পাওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে। আমার যে হচ্ছে, তাহলে কি আপনারা বিগত সরকারের শুধু সমালোচনাই করতে চান বা ছাত্রলীগের শুধু সমালোচনাই করতে চান? আপনারা নিজেদের ক্ষেত্রে আসলে বর্তমান পরিস্থিতি বিবেচনায় কি ধরনের নীতি প্রয়োগ করতে চান? বিশেষ করে আমি যদি গেস্ট রুম কালচারের কথা বলি, হল দখলের বিরুদ্ধে আপনাদের অবস্থান আসলে কি বর্তমানে, এসব নিয়ে একটু শুনতে চাই আপনার কাছে বাসিত। হ্যাঁ, আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছিলেন, যদি যে ইতিহাস ভুলে যায় তার এক চোখ অন্ধ, আর যেই ভবিষ্যৎ ভুলে যায় তার 2 চোখ অন্ধ। হ্যাঁ, আপনি না, যে ইতিহাস নিয়ে পড়ে থাকে তার এক চোখ অন্ধ, আর যে ইতিহাস ভুলে যায় তার 2 চোখ অন্ধ। সুতরাং আমরা ইতিহাস বা পূর্ববর্তী বিষয়টা আমরা কখনো চাইলেও বাদ দিতে পারবো না, ভুলে যেতে পারবো না, এর সুযোগ নেই। দেখুন, ছাত্রদল কর্তৃক এখন পর্যন্ত গেস্ট রুম কালচার থেকে শুরু করে গণরুমের যে বিষয়গুলো এবং যে টর্চার সেল বা বিগত পতিত স্বৈরাচার সরকার করেছে, তার কোনো কিছুই কিন্তু ঘটেনি, এবং ঘটেনি বলে এই প্রশ্নও আসবে না। আপনারা দেখেছেন 5 আগস্টের পরবর্তী সময়ে ছাত্রদল ক্যাম্পাসগুলোতে যেই সুন্দর রাজনৈতিক কাঠামো, যেই রূপ দেওয়ার চেষ্টা করেছে নিজেরা নিজেদের সংগঠনকে নিয়ে, এবং আগে বিগত দিনের কোনো কিছুই ছাত্র সংগঠনে কোনো কিছুই নাই। এখন আমরা ছাত্রদল আমাদের যেই জায়গাগুলোতে অ্যাড্রেস করা দরকার, শিক্ষার্থীদের সমস্যা, শিক্ষাবান্ধব ক্যাম্পাস বিনির্মাণ, ক্যাম্পাসের অগ্রগতি বিনির্মাণ, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথাগুলো কিন্তু ছাত্রদল বলে যাচ্ছে। আমরা কিন্তু ওই জায়গাগুলোতে নাই, এই বিষয়গুলো এখন কিন্তু সৃষ্টি হয়নি এবং হবেও না। এই জায়গাটাতে আমাদের 0 টলারেন্স। কারণ একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যখন তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে, তাহলে কিন্তু তার দায়বদ্ধতা পুরো সরকারের এবং রাষ্ট্রের হবে। এবং এই সরকার এবং রাষ্ট্র আর আমরা যারা ছাত্রদল আছি, আমাদেরও কিন্তু, যেহেতু আমরা একটা
সরকার যেই দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে সেই দলের ছাত্র সংগঠন, সেই ক্ষেত্রে দায় আমাদেরও পড়ে। আমরা সরকারের মেসেঞ্জার হিসেবে কাজ করব। সরকার কি কি পদক্ষেপগুলো সাধারণ শিক্ষার্থীদের জন্য গ্রহণ করছে এবং প্রতিটি শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা নিরবিচ্ছিন্নভাবে আমরা তাদের সাথে থাকবো, এই কার্যক্রম আমরা করে যাচ্ছি। এবং এখন পর্যন্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক সমালোচনা কিন্তু ছাত্রদল করছে এবং করে যাবে। গেস্ট রুম কালচার সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই এবং আগামী দিনে হলগুলোতে এটা সৃষ্টি হবে না। কিন্তু আমরা দেখেছি কতিপয় ছাত্র সংগঠন যারা বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় তাদের অনুকূলে সবকিছু নিয়ে গিয়ে চেষ্টা করেছে, যেমন বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনকে দিয়ে হলের মধ্যে রেখেছে এবং পরবর্তীতে আপনি দেখেছেন কিছু, আমি বলতে চাই না, শব্দটা ইউজ করতে চাই না, ধরা খেয়েছে, পরবর্তীতে এটা নিয়ে আলোচনা হয়েছে। এভাবে কিন্তু তারা হল দখলের চেষ্টা করছে এবং তারা একটা সময় রাজনীতিও চায়নি। সুতরাং এই যে বিভিন্ন চরিত্র, যে চরিত্রটা আপনার রঙের মতো বদলায়, একবার এক রং ধারণ করে, একবার এক রূপ ধারণ করে, ছাত্রদল কিন্তু একটা রূপে ধারণ করেছে, সেটা ওই শুধুই ছাত্রদল। এই রূপ ছাড়া ছাত্রদল আর কোনো রূপ নাই। কিন্তু অন্যান্য ছাত্র সংগঠন একবার এক এক রূপ ধারণ করে, এই কারণে ছাত্র রাজনীতি অস্থিতিশীলতা তৈরি হয়েছে। না হলে 5 আগস্টের পরে এই ধরনের অস্থিতিশীল হওয়ার কথা ছিল না। এবং ছাত্রদল যেভাবে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীদের স্বার্থে, সেই কাজ অব্যাহত থাকবে এবং কখনোই গেস্ট রুম গণরুম কালচার সৃষ্টি হবে না। জি, ধন্যবাদ বাসিত আপনাকে। এবং জাবির আহমেদ জুবেল, আপনার কাছে জানতে চাই যে এই যে গণ অভ্যুত্থানের পর আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা লেজুর ভিত্তিক যে রাজনীতির এক ধরনের চর্চা ছিল, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনার সংগঠন আসলে কিভাবে নিজেকে এক্ষেত্রে ডিফেন্ড করবে? দেখেন, ডিফেন্ড করার তো কিছুটাই, বা আমরা হচ্ছে রাজনীতি কিভাবে করতে করবেন চাই, আমার আপনারা? সংগঠন রাজনীতি করতে চায় এবং রাজনীতি করার যে গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারটুকু ভোগ করতে চায়। এখানে কারা লেজুর বৃত্তি করে কিংবা কারদের হচ্ছে লেজুর ভিত্তিক রাজনৈতিক দল আছে, সেটা আসলে নির্ধারণের মানদণ্ড আসলে কোন জায়গায়। আমি যখন হচ্ছে এই ভাই, আমার বয়স অনেক ছোট, আর যখন শুরুর দিকে, মানে আমার বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিকে যখন রাজনীতি করা শুরু করি, তখন লেজুর বৃত্তিমুক্ত ছাত্র রাজনীতির আলাপটা প্রথম যাদের মুখ থেকে আমি শুনি, সেটা হচ্ছে ছাত্র অধিকার পরিষদ নতুনভাবে গঠিত হয়েছিল নুরু ভাইয়ের নেতৃত্বে বা তাদের নেতৃত্বে। তখন তারা এক ধরনের হচ্ছে আলাপ জারি করলো যে লেজুর বৃত্তিমুক্ত হচ্ছে তারা ছাত্র রাজনীতি করতে চায়। তারপর দেখা গেল যে ডাকসু নির্বাচন হলো, তারা হচ্ছে রাজনৈতিক দল গঠন করলো। এরপর ক্যাম্পাসের মধ্যে সবচেয়ে বেশি পার্টি নিয়ে হচ্ছে প্রোগ্রাম করে যে দলটা বা ছাত্র সংগঠন, দেখলাম পার্টির নেতৃবৃন্দদেরকে হাজির করে, সেটাই আমরা দেখলাম যে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, আমি আমার স্মৃতি যদি ভুল না করে, খুব সম্ভবত 6 আগস্ট অভ্যুত্থানের একদিন পর বা 2 দিন পরে যখন হচ্ছে এই যে নানাভাবে যে ছাত্র রাজনীতির বৃত্তিমুক্ত, ঠিক একই টাইমে হচ্ছে দেখলাম রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদ, হাসান আল মামুন সহ এই যে অধিকার পরিষদের বড় বড় নেতা যারা, তাদেরকে নিয়ে হচ্ছে কর্মসূচি পালন করছে, অর্থাৎ ছাত্র সংগঠনেরই। তাহলে লেজুর বৃত্তি কোন জিনিসটা হয়? যখন আমার স্বার্থে আমার অনুকূলে যখন আসবে তখনই হইতেছে লেজুর বৃত্তি মুক্ত থাকতে হবে, কিন্তু যখন আমার অনুকূলের বাইরে তখন এটা বাইরে থাকতে হবে। ব্যাপারটা এরকম না। ঠিক একই রকম ভাবে আমি যদি ভুল না করি, আক্তার ভাইরা, মানে ছাত্র শক্তি যখন হচ্ছে গঠিত হলো নাহিদ ভাই আক্তার ভাইদের নেতৃত্বে, তারা একই কথা বলতেছে, লেজুর বৃত্তিমুক্ত ছাত্র সংগঠন করতে হবে। কিন্তু বাস্তবতা এবং আমরা শেষ করতে দেন। এরপর যখন হচ্ছে অভ্যুত্থান হয়ে গেল, অভ্যুত্থানের পরে একটা সময় পর্যন্ত তারা একই বয়ানটা হাজির করছে, কিন্তু এরপরে সর্বশেষ যখন হচ্ছে এই যে ক্যামোফ্লেজটা জনগণের সামনে যখন মুখোশটা ভেঙে গেল, তখন আমরা দেখলাম যে ছাত্র শক্তি পুনর্গঠন করে হচ্ছে এই ছাত্র শক্তির যে এখনকার যে ইয়েটা আগে ছিল বাকশাস, সেটা পুনর্গঠন করে তারা দেখা গেল যে সরাসরি অঙ্গ সংগঠন হয়ে গেল এনসিপির। তাহলে মানে এই লেজুর বৃত্তিটা আসলে নির্ধারণ কারা করবে? তো লেজুর বৃত্তি মুক্ত ছাত্র রাজনীতির কথা নিয়ে এসে মূলত রাজনৈতিক পরিবেশটাকে হচ্ছে অস্থিতিশীল করে, রাজনৈতিক পথটাকে হচ্ছে রুদ্ধ করার জন্য কতিপয় রাজনৈতিক দলসমূহ, যারা হচ্ছে মূলত রাজনৈতিক দলের চেয়ে বড় বলতে হবে, তারা হচ্ছে ঘিরগিটি, হ্যাঁ, যখন যা সুবিধা পায় সেই সুবিধাটা আসলে তারা অর্জন করতে চায় বা এই কক্ষিগত করতে চায়। সেই ঘিরগিটিদের কারণেই মূলত ছাত্র রাজনীতির ক্ষেত্রে দেখা গেছে এই ধরনের শব্দ চয়নের কথা বলি, কিংবা হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, ছাত্র রাজনীতি বাতিল করতে হবে, হ্যাঁ, ছাত্র নেতাদেরকে হলে থাকতে পারবে না, এই ধরনের কর্মকাণ্ড আসলে তারা পরিচালিত করছে। এইটা দিয়ে আসলে মানে জনগণের আসলে মুক্তি হয় না। যদি আমরা ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন করতে চাই, সেটা হচ্ছে জাতীয় সংসদে যেই দলসমূহ আছে যারা ক্ষমতার ভাগাভাগিতে লিপ্ত, সেই দলসমূহের রাজনীতিরই আসলে পরিবর্তন করতে হবে। এই যে বিশ্ববিদ্যালয় ভাইদের সংগঠন করলো, এই মারামারিতে লিপ্ত হইলো, হ্যাঁ, জগন্নাথ ইউনিভার্সিটির কথা বলি, আলিয়া মাদ্রাসার কথা বলি, বেগম রোকেয়ার কথা বলি, ছাত্রদল এবং হচ্ছে শিবির, হ্যাঁ, এবং এই বাসিত ভাই বললেন যে মিউচুয়াল করা ফেলেছে, অমুক নেতারা এসে মানে এমপি সাহেবরা এসে হচ্ছে মিউচুয়াল করে ফেলা, তাদের মিউচুয়াল হয়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার।
হ্যাঁ, একদিন ব্যাপক পরিমাণ সংঘর্ষ করে পরের দিন হচ্ছে টেবিলে বসে যেতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মানে শিক্ষাঙ্গনটা আসলে অস্থিতিশীল হয়ে যাবে এবং কারো কারো জীবনটাও চলে যাবে। যেমন ধরেন আমি ইয়ের কথা যদি বলি, 90-এর আন্দোলনের সময়ের কথাও যদি বলি, আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো মঈনুদ্দিন রাজু হচ্ছে মারা গেছে ছাত্রদল এবং হচ্ছে ছাত্রলীগের সংঘর্ষের মধ্যেই তো মারা গেছে। কিন্তু এই যে একটা সংঘর্ষ, একদিনের সংঘর্ষ, সেই সংঘর্ষে একটা প্রাণ চলে যায়। এখানে বুয়েটে সনি মারা গেছেন ছাত্রদলের সংঘর্ষের মধ্যে, প্রাণটা কিন্তু চলে যায়। পরবর্তীতে তাদের দলের গত ভাবে দেখা মিউচুয়াল হয়ে গেছে, তারা নেতারা একসাথে চা খাইতেছেন, একসাথে হচ্ছে দেখা গেছে যে কোনো একটা টেন্ডারে একসাথে বসতেছেন, এই টেন্ডারটা আমাদের লাগবে, এই ধরনের আলাপ। কিন্তু জীবনটা আসলে কার যায়? জীবনটা যায় হচ্ছে সাধারণ শিক্ষার্থীর কিংবা পরিবর্তন আকাঙ্ক্ষী ছাত্র রাজনীতি যারা করে তাদের। তো ফলে আমরা বলতে চাই যে এই যে লেজুর বৃত্তির কথা বলি, লেজুর বৃত্তিটা আসলে মূলত ক্ষমতার লেজুর বৃত্তি কারা করে, এই ক্ষমতার লেজুর বৃত্তি যারা করে তাদেরকে আসলে শিক্ষার্থীদেরকে আসলে প্রত্যাখ্যান করতে হয়। হ্যাঁ, শিক্ষার্থীরা যদি প্রত্যাখ্যান করে ক্ষমতার বিপরীতে হচ্ছে রাজনীতিটি দাঁড় করতে চায়, প্রগতিমুখী রাজনীতি দাঁড় করাইতে পারে, তাহলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং শিক্ষাঙ্গনের পরিবেশটা আসলে শান্ত এবং হচ্ছে প্রগতিমুখী থাকবে। আচ্ছা, এবং এই ক্ষেত্রে সাংগঠনিক শৃঙ্খলার উদাহরণগুলো কেমন হওয়া উচিত, এটি নিয়ে আপনাদের দুজনের কাছে জানতে চাবো। তবে একটি বিরতির পরে ফিরে আসছি। দর্শক, সপ্তাহের দেশ থেকে নিচ্ছি আরেকটি বিরতি, সাথে থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের দেশ আয়োজনে, এবং আজকে আমরা কথা বলছি কি বদলেছে ছাত্র রাজনীতিতে। এবং এ পর্যায়ে কাজী জিয়া উদ্দিন বাসিত, আপনার কাছে জানতে চাই যে আমরা এর আগের কমিটিগুলোতে দেখেছি যে জাতীয়তাবাদী ছাত্রদলে তুলনামূলক বয়স্ক বা প্রবীণ ব্যক্তিদের সক্রিয় থাকার বিষয়টি দীর্ঘদিন ধরে এক প্রকার বাংলাদেশের মূলধারার ছাত্র রাজনীতির সাথে দীর্ঘস্থায়ী ও আলোচিত বাস্তবতাই বলা চলে। তো এবার কমিটিতে কি আমরা তরুণ মুখ দেখতে পারবো কিনা, আপনার কি মনে হয়? দেখুন, বর্তমান ছাত্রদলের যে আসন্ন কমিটি, সেই আসন্ন কমিটিতে যারা প্রার্থী আছেন তারা সবাই দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলেন, নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন। এবং আপনি যে প্রশ্নটা করেছেন তরুণ বা প্রবীণ শব্দটা, আসলে যদি মনে করেন যে ছাত্রদল বিগত রাজনীতি, ছাত্র রাজনীতির যে বেসিক যে রাজনৈতিক চর্চা, সেটা তো গত 2 বছর ধরে করতে পারছে। আপনি যদি মনে করেন আমার রাজনৈতিক বয়স, তো আমি মনে করবো 2 বছর। কেন? আমি তো 5 আগস্টের আগে ঠিকমতো আমার ক্যাম্পাসে রাজনৈতিক চর্চা করতে পারিনি। এখন আমার ক্যাম্পাস উন্মুক্ত গণতান্ত্রিক চর্চা হচ্ছে, একজন শিক্ষার্থীকে অন্য সংগঠন রাজনৈতিক চর্চা দিয়ে তাদের দিকে নিচ্ছে, এবং আমি গিয়ে স্বাধীনভাবে তাকে আমার দিকে আনার জন্য আমার আদর্শ বিশ্লেষণ করার সুযোগ পাচ্ছি। তাহলে এই একটা রাষ্ট্র কাঠামোতে যদি ফ্যাসিজম কায়েম হয়, সেই রাষ্ট্র কাঠামোর ছাত্র সংগঠনে যদি তার জীবনের সবকিছু উৎসর্গ করে দিয়ে সকল সম্ভাবনাকে আপনার একদম মাটিতে মিশিয়ে দিয়ে যদি শুধু দেশের সাথে ক্যাম্পাসের সাথে রাজনীতি করে, এবং তাদের যদি রাজনৈতিক চর্চাটার ক্ষেত্রে যদি তাদের কোনো কারণে সিনিয়র হয়ে যায়, সেই ক্ষেত্রে তো তাদের অন্যায় না, এই অন্যায় তো রাষ্ট্রের, কারণ সে তো রাষ্ট্রের একটা পার্ট, একটা উপাদান। তো সুতরাং সেক্ষেত্রে কে নবীন, কে আসবে, তার চেয়ে বিশ্লেষণ করা হবে কে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি দক্ষ, কে এই রাষ্ট্রের জন্য, কে শিক্ষার্থীদের জন্য নতুন কিছু দিতে পারবে। নতুন মুখ এসেই যে নতুন কিছু দিতে পারবে তা না, এবং পুরাতন মুখরা যে কিছু দিতে পারবে তাও না, এবং পুরাতন মুখরা যে সব দিয়ে দিবে তা না। আপনাকে রাজনৈতিক কালচার তো বাংলাদেশে ছিলই না। ছাত্র রাজনৈতিক কালচার আপনি ঠিকমতো করতে পেরেছেন 5 আগস্টের পূর্বে? কতটা করেছেন? উনি করেছে হয়তো ওনাদের সংগঠনের পরিধি অনুযায়ী করেছে, কিন্তু আমাদের সংগঠনের পরিধি অনুযায়ী আমাদের রাজনীতি করতে পারেনি। আমরা 5 আগস্টের পরের 2 বছর রাজনীতি করতে পারতেছি, ক্যাম্পাসে যেতে পারতেছি, শিক্ষার্থীদের সাথে আমাদের ইন্টারাকশন হচ্ছে, কথাবার্তা হচ্ছে। সুতরাং আপনি এখানে রাজনৈতিক চর্চার কখনো কোনো কিছু বয়স সীমার মাঝে বা তরুণ বা সিনিয়র এই শব্দে আপনি আবদ্ধ রাখতে পারেন না। আপনাকে এগিয়ে দিতে হবে কারা উৎসর্গ করেছে। আপনি যদি এখন আপনার যে ত্যাগ, আপনার যেই নিপীড়নের চিত্র যদি আপনি নিজে এটাকে যদি আপনি রিকগনিশন না পান, তাহলে তো আপনাকে ধ্বংস হয়ে যেতে হবে। একটা মানুষকে কি আপনি এভাবে ধ্বংস করে দিতে পারবেন? সুতরাং ছাত্র রাজনীতিতে অবশ্যই একটা জায়গায় চলে আসা উচিত। কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের কারণে তো অনেক কিছুই হয়নি। এই বাংলাদেশের অনেক কিছু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের অংশ হিসেবে কই বাংলাদেশে কি স্ট্যান্ডার্ড অফ লিভিং বেড়েছে? আমাদের বাংলাদেশ কি উন্নত দেশ হয়েছে? যেই দেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থাকতো সেই দেশেই উন্নত হয়েছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে যেই জায়গায় আশীর্বাদ হওয়ার কথা সেখানে অভিশাপে পরিণত করে দিয়েছে। বর্তমান সরকার সেটাকে গুরুত্ব দিয়ে কিন্তু কাজ করছে। সুতরাং সকল পরিবর্তন হবে, সকল কিছু নতুন করে নির্মাণ করা হবে, সকল বিল্ডিং এর সাথে সবাই
সবাই সংযত থাকবে। তো সেই জায়গায় ছাত্র রাজনীতি বা রাজনৈতিক চর্চাতে কোনো একটা সময় যদি কেউ অনেক বেশি সময় দিয়ে থাকে, পরবর্তীতে আপনি সময়ের কারণে অথবা তার বয়সের কারণে তাকে যদি আপনি শেষ করে দেন, তাহলে তো সে একটা রাষ্ট্রের এলিমেন্ট নষ্ট হয়ে যাবে। আপনি একটা কর্মীকে 17 বছর না 10 বছর আপনি যেভাবে নার্সিং করে দক্ষ করে গড়ে তুলেছেন, আপনি এখন কোনো কারণে কমিটি দিতে পারেননি, একটা দীর্ঘ সূত্রতা ছিল যে আপনারা কাউন্সিল করতে পারেনি, প্রক্রিয়াতে যেতে পারেনি, কারণ আপনারা দেখেছেন যে বিগত সময়ে ছাত্র দলের কোনো প্রোগ্রাম হলে কিন্তু এসে আওয়ামী লীগ হামলা করতো, ছাত্রলীগ হামলা করতো। এই যে একটা রাজনৈতিক কাঠামো দিয়ে গিয়েছে, যে একটা বিধ্বস্ত নষ্ট কাঠামো, সেই কাঠামো থেকে বেরিয়ে আসতে হলে তো কিছু সময় লাগবে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পর আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে এবং আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের অংশ হিসেবে আমরাও নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলে বাংলাদেশে ভূমিকা রাখবো। যে জায়গায় স্কিল আছে সেই জায়গায় কাজ করবে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে ছাত্র রাজনীতিতে এবং দক্ষ সাংগঠনিক প্রক্রিয়ায় কখনো কারো ত্যাগকে অবমূল্যায়ন করা উচিত না এবং করেও না। এই কারণে আপনাদের কাছে মাঝে মাঝে এই বিষয়গুলো আসে যে অনেক সিনিয়র নেতৃত্ব আসে, কিন্তু ওই সিনিয়র তো তার নেতৃত্ব পাওয়ার জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শেষ করে দিয়েছে। তদবিরের ব্যাপারটিও তো উঠে আসে অনেক সময়। দেখুন, কমিটিতে পদ পাওয়ার জন্য বেশ তদবির করতে হয়। দেখেন, আগের ছাত্র রাজনীতির বলেছি তো আমি, 5 আগস্টের পর অনেকটাই চেঞ্জ হয়েছে। আপনি দেখবেন বিভিন্ন এই যে আমাদের যে মহিলা আসনগুলো দিয়েছে, সেখানে কিন্তু রাজপথ থেকে উঠে আসে নেত্রীদেরকে কিন্তু আপনার সংসদ সদস্য দেওয়া হয়েছে, অনেক কিন্তু এসেছে, অনেক তদবির হয়েছে। সুতরাং বাংলাদেশ এখন নতুনভাবে নির্মাণ হচ্ছে, বাংলাদেশকে নতুনভাবে তৈরি করার পরিকল্পনা করছে। সুতরাং লবিং তদবির করে অযোগ্যরা নেতৃত্বে আসবে এমনটা আগের মতো আশা করা যায় না, এবং আমরাও একজন পদ প্রত্যাশী হিসেবে আশা করছি না, এবং সেটা ঘটবে না ইনশাআল্লাহ। কারণ এই রাজনীতিকে যদি আমরা এখনই সুন্দরভাবে চর্চার জায়গায় নিয়ে না আসতে পারি, জনগণের সাথে, দেশের সাথে, মানুষের সাথে, শিক্ষার্থীদের সাথে, ক্যাম্পাসের সাথে যদি এটাকে আমরা টেনে নিয়ে একত্রিত করতে না পারি, তাহলে কিন্তু আবারও বাংলাদেশ হয়তো ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষতির সম্মুখীন যেন না হয়, সেই ক্ষেত্রে অবশ্যই এই লবিং তদবির চলে আসে, এই কাজগুলো অবশ্যই ঘটবে না ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ বাসিত আপনার বক্তব্যের জন্য। এই পর্যায়ে জাবির, আপনার কাছে জানতে চাই যে বলেছিলাম যে সাংগঠনিক শৃঙ্খলার আসলে উদাহরণ কেমন হওয়া উচিত আপনার দৃষ্টিতে, সেই সাথে এই যে বর্তমানে যে পরিস্থিতি চলছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে, আগামীতে আসলে রাজনৈতিক কর্মী তাহলে কিভাবে তৈরি হবে আপনার মনে হয়? দেখেন, আমি শুরুতেই রাজনৈতিক কর্মী কিভাবে তৈরি হবে সেই কথাতে চলে যাই। মানে রাজনৈতিক কর্মী বা ছাত্র আন্দোলনের কর্মী হওয়া, হ্যাঁ, সেটা দেখা গেছে যখন হচ্ছে তুমুল মানে ফ্যাসিবাদের যে কাল, হ্যাঁ, সেই কালের সময়ও দেখলাম যে আমরা ব্যাপক পরিমাণ মানে রাজনীতি করতে পারতেছি না, কিন্তু মানে ফ্যাসিবাদের আমলে আসলে রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। এবং ওই আমলে দেখা গেছে যে গুটি কয়েক, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে গুটি কয়েক কিছু মানুষ, হ্যাঁ, তারা হচ্ছে প্রতিনিয়ত একটার পর একটা কর্মসূচি করার চেষ্টা করছিল, একটার পর একটা আন্দোলন তৈরি করার চেষ্টা করছিল, যেটার ভেতর দিয়া মানে সবার লক্ষ্য কিন্তু একটাই। না, ইভেন আমার কথা যদি বলা হয় যে আমি জুলাই অভ্যুত্থানে কিভাবে সক্রিয় হয়েছি বা কেন মানে এই কোটা সংস্কার আন্দোলন থেকে, আমার উদ্দেশ্য কোটা সংস্কার প্রধানত না, প্রধানত উদ্দেশ্যটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণের ভেতর দিয়ে এখানে যাতে একটা এই মানে ফ্যাসিবাদ বিরোধী লড়াই তীব্রতর করা যায়, সেটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। ফলে দেখা গেছে যে রাজনৈতিক কর্মী তৈরি হয়েই আসলে মানে সময়ের প্রয়োজনে একভাবে তৈরি হইতে হয়। এবং এখনকার সময়ের বাস্তবতা যদি বলি, আমরা দেখে গেলাম যে একদিকে প্রচন্ড বেকারত্বের কথা আমরা দেখতেছি, আমরা ইউনূস সরকারের আমলে দেখতে পেয়েছিলাম যে ব্যাপক পরিমাণ হচ্ছে জবের বন্যা তৈরি হয়ে যাবে, এই ধরনের আলাপ, কিন্তু বাস্তবে আসলে দেশে জবের বন্যা হয় নাই। হ্যাঁ, এবং এখনকার যে বিএনপি সরকার আছে, বিএনপি সরকারও সেই বাস্তবতা তৈরি করতে পারে নাই, বরং প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা যেটা বাড়তেছে, ঠিক একই রকম ভাবে আমরা যারা হচ্ছে নিম্নবিত্ত মানুষ যারা আছে, যারা হচ্ছে তুলনামূলকভাবে কম শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, সেই মানুষদের যে কর্মসংস্থান একটা বড় জায়গা, শিল্প কারখানাগুলোর কথা বলি, গার্মেন্টস শিল্পের কথা বলি, একের পর এক বন্ধ হচ্ছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে এবং নতুন করে চালু করার উদ্যোগ কিন্তু ওইভাবে নেওয়া হচ্ছে না। রাষ্ট্রের যে সক্ষমতা, রাষ্ট্রীয় উদ্যোগে যখন হচ্ছে পাটকল চালু করা হবে, চিনিকল চালু করা হবে, যেই পরিমাণ হচ্ছে মানে মানুষের কর্মসংস্থান করা সম্ভব হবে, সেটা কিন্তু প্রাইভেটাইজেশনের মাধ্যমে কিন্তু সম্ভব না। ফলে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত কিন্তু বেকারত্ব তৈরি হচ্ছে এবং নতুন করে হচ্ছে আমরা দেখতে পেলাম যে মার্কিন বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের জনগণকে আসলে এক ধরনের হচ্ছে বিপন্নতার দিকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে এই নতুন বাস্তবতাই আসলে আমাদের নিজেদের তাগিদেই আসলে আমরা যখন লড়াই করতে থাকি, লড়াইয়ের ভেতর দিয়ে আসলে রাজনৈতিক কর্মী তৈরি হয়। লড়াই ব্যতীত যারা লড়াইয়ের বাইরে থেকে থাকে, যেমন হচ্ছে আমরা বিগত আমলের মানে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের কথা যদি বলি, ছাত্রলীগের কথা বলি, সেখানে তো রাজনৈতিক কর্মী
কর্মী গড়ে ওঠে নাই, তখন এক একটা মানে গন্ডা তৈরি হয়েছে, এক একজন দেখা গেছে যে ছিনতাইকারী, রাহাজানি করে, হ্যাঁ, এই ধরনের কর্মীরা আসলে তৈরি হয়েছিল। ফলে রাজনৈতিক সংগ্রামের বাইরে যেই সংগঠনগুলো চলে যায়, হ্যাঁ, যারা হচ্ছে শুধুমাত্র ক্ষমতার অংশ হওয়ার মানে কাজের মধ্যে, প্রক্রিয়ার মধ্যে থাকে, সেখান দিয়ে আসলে রাজনৈতিক কর্মী তৈরি হয় না। কিন্তু যারা মনে করে যে না, দেশের একটা পরিবর্তন প্রয়োজন, নিজের অধিকারটা আদায় করতে হবে, আমি আগেও একটা টক শোতে এখানে বলছিলাম যে ছাত্র রাজনীতি হচ্ছে যে মানে নিজের অধিকার বোধের জায়গা থেকে ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রামটাই হচ্ছে মোটা দাগে হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক রাজনীতি। তো ফলে মানে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে আসলে ছাত্র আন্দোলনের কর্মী প্রতিনিয়ত তৈরি হবে এবং বাংলাদেশের ছাত্র আন্দোলন কখনোই আসলে স্থিমিত হবে না, মানে সময়ের প্রয়োজনেই, হ্যাঁ, সময়ের প্রয়োজনেই আমরা আন্দোলনে ঐক্যবদ্ধ হই। আর সাংগঠনিক শৃঙ্খলার কথা যদি বলি, সাংগঠনিক শৃঙ্খলা এক এক সংগঠনের এক এক রকম, কিন্তু অন্তত সবার ক্ষেত্রে যে জিনিসটা মেনে চলার প্রয়োজন, যে অন্তত মানে অপরাধের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে হচ্ছে সংগঠনের এক ধরনের শাস্তির মুখে হয়, মানে ক্লিয়ারলি হচ্ছে শাস্তির মুখে আসে, সেই প্রক্রিয়াটা আসলে সবার নিশ্চিত করতে হয়। কিন্তু আমরা দেখতে পেলাম, মানে দেখতে পাই, অতীতেও দেখছি, এখনো দেখি, যারা হচ্ছে অপরাধের সাথে সংশ্লিষ্টতা চলে আসে, তারা নানাভাবে হচ্ছে ওই সংগঠন হচ্ছে মানে ইয়ে করতে, ডিপেন্ড করার চেষ্টা করে এবং নানাভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় ডিনায়ালের চেষ্টা করে। দুইটাই প্রক্রিয়া হয় হচ্ছে অস্বীকার করে, না এই ভদ্রলোক আমাদের কেউ না, অথবা ইয়ে করে না, ওই ভদ্রলোক ওই কাজটা করেন নাই। দুইটার প্রক্রিয়ায় যখন হচ্ছে একটা ভদ্রলোক হচ্ছে এই ক্ষমতার সাথে সংশ্লিষ্টতা এবং মানে ক্ষমতাকে ব্যবহার করে একটা অপরাধ সংগঠিত করে, সরাসরি আসলে এইটার দায়টা ওই সংগঠনের মধ্যে পড়ছে। আমরা ছাত্রমৈত্রী থেকে যখন 5 আগস্টের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটা বিশ্ববিদ্যালয় পরিচালনার একটা রূপরেখা দিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়কে, সেখানে আমরা বলেছিলাম যে বিশ্ববিদ্যালয়কে একটা ক্যাম্পাস চার্টার নির্মাণ করতে হবে। অর্থাৎ এখানে যদি কোনো ছাত্র সংগঠনের নেতৃত্ব বা এই পরিচয়ে কেউ অপরাধ করে থাকে, একই সাথে ব্যক্তি হিসাবে তার যেমন হচ্ছে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, ঠিক একইভাবে সংগঠনকেও বিশ্ববিদ্যালয় পরিসরে আসলে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তো এই প্রক্রিয়ার ভেতর দিয়ে আসলে জি, জাবের আহমেদ জুবেল এবং কাজী জিয়াউদ্দিন বাসিত, আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকে আমাদের সপ্তাহের দেশে সময় দেওয়ার জন্য। দর্শক, সপ্তাহের দেশে এই ছিল আজকের মতো আয়োজন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।